বাস চলছে নিজের গতিতে। লক্ষ্মীপুর টু ঢাকার বাস শারীরিকভাবে ভাঙাচোরা, লাইসেন্স বাতিল করা হয়েছে অনেক আগেই। কিন্তু তখন হুটহাট অন্য কোনো বাসের টিকিট না পেয়ে সেটাই কিনে উঠেছে ধ্রুব। দুটো সিটের টিকিট কিনেছে, ওর পাশে সিটটা সহ। রাগে ওর মাথার ভেতরটা আপাতত দপদপ করছে। কেউ পাশে বসলে তাকেও খুন করতেও দ্বিধা করবে না ধ্রুব, এমন ভয়াবহ রাগ জমে আছে মাথায়। ধ্রুব বাসে ওঠে। বাসটা লক্ষ্মীপুরের গণ্ডি পেরোতেই ধ্রুবর ভেতর থেকে বড় এক দীর্ঘশ্বাস বেরোলো। ধ্রুব জানালার বাইরে পথের দিকটাতে চেয়ে দেখতে দেখতে বিড়বিড় করলো, You made Dhruvo a big loser, Aditi. Now you should celebrate, right? Celebrate because Dhruvo এখন থেকে তোমার কেউ না. He is no one, just a loser. বাস অনেকটা পথ পেরোতেই ধ্রুবর ফোনে ইমনের কল এলো। তখন সকালের দিকে হুট করে কল কেটে দেওয়ায় ইমন বুঝতে পেরেছে গন্ডগোল তো কিছু একটা হয়েছেই। ইমনের কল পেয়ে ধ্রুবর মাথা সচল হলো। ও কল রিসিভ করে কানে ধরলো। ও পাশে ইমন কল ধরতেই চেঁচিয়ে উঠল, তুই কল ধরিস না কেন? আমার গার্লফ্রেন্ড পেয়ে বন্ধুর লগে গাদ্দারি করো? ধ্রুব ইমনের ওসব ফাজলামো কানে না তুলে উল্টো ইমনের উপরেই চেঁচিয়ে উঠল, আগে তুই আমারে আনসার দে। সুমনের কাছে আমার অদিতির পার্সোনাল ছবি কিভাবে গেল? ইমন খাচ্ছিল। ও খাওয়া থামিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আরে এই সুমনাটা আবার কি? ধ্রুব পরিচয় দিল পুরোটা। সঙ্গে সেদিনের বিচারের কথাগুলো বলে। আজকের সকালের পুরো ঘটনা শর্টকাটে বিবরণ দিল। সব বলা শেষে ধ্রুব এবার রাগ জেদ নিয়ে বলে গেল, অদিতির গ্রামে একটা লোক আমাকে জানেও না ভালোভাবে। এই টার্নস আউট এ স্পাই। ওর কাছে আমার আর অদিতির। ধ্রুব থামলো। রাগ মাথায় এতটা চড়ে আছে যে বাকি বলতেও পারছে না। ইমন ভ্রু কুচকালো, সন্দেহ নিয়ে বলল, তোর আর অদিতির? ধ্রুব হতাশ শ্বাস ফেলে চোখ উল্টে উত্তর দিল, আমাদের হাক করা ছবি আছে ওর কাছে। অ্যান্ড দিস বাস্টার্ড ছবিগুলো সোজা ব্লাস্ট করেছে অদিতির বাবার সামনে। পুরো প্ল্যান রুইন করে ফেললো। ব্লাডি, আমি ওকে খুন করে ফেলবো। ইমন ট্রাস্ট মি। ইমন হুট করে অবাক হয়ে শটান দাঁড়িয়ে গেল, বলল, হোয়াট? ছবিগুলো ওই পোলা পেলো কিভাবে? ধ্রুব রেগে বাম হাতের আঙ্গুলে কপাল চুলকাতে চুলকাতে বলল, সেটা আমি কিভাবে জানবো? ওই সময় ওই রুমে আমি আর তুই ছিলাম। ইমন ধ্রুবর বলার ইঙ্গিত দ্রুতই ধরে ফেলল। ভ্রু উঁচু করে সঙ্গে সঙ্গে নিজের দিক পরিষ্কার করে বলল, ভাই কসম আমি ছবি তুলিনি। আমার সামনে দুটো মানুষ লুতোপুতো করছে, এসব দেখতেই তো আমার শরম লাগে। ইমনের এই মুহূর্তে করা মজা ধ্রুবকে বিরক্ত করলো। ধ্রুব চোখ মুখ কুচকে বলল, ফাজলামো কমা। লিসেন, আমি ঢাকা আছি। আই এম শিওর ছবিগুলো ওই ছেলেগুলো লিক করেছে। তুই এখন ওদের কাছে যাবি। আমি অ্যাড্রেস মেসেজ করছি। তোর কাজ হচ্ছে তুই খবর বের করবি ওই ব্লাডি রাস্কেলগুলো মুখ থেকে। বাকিটা আমি এসে দেখে নেব। ইমন মাথা নেড়ে সায় দিল। তারপর হঠাৎ জিজ্ঞাসা করলো, আর অদিতি, ও ঠিক আছে? ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে বলল, ইয়া, শি ইজ সেফ, বাট আই এম ইন ডেঞ্জার। যা বলেছে ওগুলো আগে কর। ইমন ধ্রুবর আতঙ্ক, ওর চিন্তা বুঝে এবার আর ফাজলামো না করে নরম গলায় বলল, ওকে ওকে, দেখছি আমি, তুই সাবধানে আয়। অদিতি বারবার ধ্রুবকে কল দিচ্ছে। বাসের মধ্যে ধ্রুব ওই কল কেটে দিচ্ছিল বারবার। রাগে ধ্রুব এখনো স্বাভাবিক হচ্ছে না। অদিতি শেষ পর্যায়ে দিশেহারা হয়ে মেসেজ করলো। ধ্রুব, আল্লাহর ওয়াস্তে কলটা রিসিভ করুন প্লিজ। ধ্রুব মেসেজ দেখলো, তারপর মেসেজ বার থেকে সেটা সরিয়ে থম হয়ে বসে রইল। অদিতি আবারও কল করলো, কেটে দিল ধ্রুব। এই পর্যায়ে অদিতি মেসেজ করলো, আম সরি, আমার বাবার অপমানের শাস্তি আমাকে কেন দিচ্ছেন? ধ্রুব, আমি আপনাকে বারবার সতর্ক করেছিলাম, করিনি আমি? ধ্রুব এবারে যাত্রায় ফোন হাতে মেসেজ সিন করলো। অদিতি সিন করেছে দেখে সঙ্গে সঙ্গে আবারও কল করলো ধ্রুবকে। ওপাশ থেকে ধ্রুব কল রিসিভ করে কোনো ভনিতা না করে স্রেফ বলল, কি বলবে বলো? অদিতি কান্না আটকে ব্যাকুল গলায় বলল, আপনি ঠিক আছেন তো ধ্রুব? ধ্রুব নিজের রাগ সামলে উত্তর দিল। আই এম ফাইন। অদিতি আবারও বলল। সব কিছুর জন্য আম সরি ধ্রুব। ধ্রুব এবার নিজের রাগ সংবরণ না করতে পেরে চেঁচিয়ে উঠল, অদিতি, হোয়াট সরি? তোমার বাবা আজ আমাকে অপমান করেছে। আই এম ফাইন উইথ দ্যাট, ট্রাস্ট মি। কিন্তু উনি কেন তোমাকে নোংরা বলে? কে দিয়েছে ওনাকে সেই রাইট? অদিতি বোঝানোর চেষ্টা করলো। আব্বা জানতেন না ওটা আমি। ধ্রুব আবারও চেঁচিয়ে উঠল, জানে না তাহলে? একটা মেয়েকে নিয়ে এমন কথা বলার অধিকার ওনার নেই। কিন্তু ওটা যদি তুমি নাও হতে, অন্য কোনো মেয়ে হতো। উনি কিভাবে এসব বলে? আই কান্ট বিলিভ। অদিতি থেমে গেল। ধ্রুব দাঁত খিচে বলে গেল, ইউ নো হোয়াট, তোমার বাবা একজন আস্ত সেলফিশ মানুষ। উনি ওনার সম্মান গৌরবের কাছে অন্ধ হয়ে গেছেন, লিটারলি। আর তুমি তোমার সেই বাবার জন্য আমাকে সাফার করাচ্ছ। অদিতি এসব শুনে তবদা খেয়ে গেল। ও বলল, আব্বা সেলফিশ নন, পরিস্থিতি এমন। ধ্রুব এবার চূড়ান্ত বিস্মিত হয়ে বলল, ফর গডসে,
তুমি এখনো তোমার বাবাকে ডিফেন্ড করে যাচ্ছ? ধ্রুব ভুল ভাবছিল। অদিতি সঙ্গে সঙ্গে বোঝার ভঙ্গিতে বলল, আমি কাউকেই ডিফেন্ড করছি না ধ্রুব, আপনি ভুল ভাবছেন আমায়। ধ্রুব অদিতির এসব পক্ষ নিয়ে কথা বলাতে কথায় এবার বিরক্ত হতে শুরু করলো। ধ্রুব নিজের রাগটুকু অদিতির সামনে প্রকাশ করতে চাইল না। ও স্রেফ চাপা গলায় বলল। অদিতি, ফোন রাখো। অদিতি অবাক, কিছু বলতে চাইলো। আপনি ধ্রুব এবারও চাপা গলায় নরম থাকার ভান করে বলল, আই সেড ফোন কাটো। আমি তোমার এইসব পক্ষ ধরে কথা বলা জাস্ট নিতে পারছি না। অদিতি হতভম্ব হয়ে শুনে গেল ধ্রুবর কথা। পর মুহূর্তে ওর চোখ টলমল করে উঠল। এমন আচরণ করলো তো ধ্রুব? ঠিক আছে। ও আস্তে করে কলটা কেটে দিল। কল কেটে ফোনটা রীতিমতো বিছানার উপর ছুঁড়ে ফেলে দুহাতে মাথার চুল খামচে বিছানায় বসে গেল। ধ্রুব ওর সঙ্গে এমন করে কথাগুলো কেন বলল? এখানে ওর দোষ কোথায়? ধ্রুবকে অদিতি বারবার বারবার মানা করেছে, তারপরও কেন থাকলো ওর বাড়িতে? ও তো ধ্রুবকে কোনো আশা দেয়নি। অদিতি বারবার মনে পড়ছে ধ্রুবর সঙ্গে তোফাজ্জলের দেওয়া আচরণগুলো। দিলটা ছিঁড়ে যাচ্ছে সেসব মনে করে। কিন্তু এইসবে ওর এত খারাপ লাগবে কেন? ওরা তো প্রেম করছে না, তবে কিসের অদিতির এত দায়বদ্ধতা? ও ধ্রুবকে নিজের জায়গায় থেকে বারবার সতর্ক করেছে, তবুও সে থেকেছে, অপমান সহ্য করেছে। এখানে অদিতির দোষটা কি? আর তোফাজ্জলের এই রূপ তো অদিতি জানতোই এমনটা হবে, সেটাও জানতো। ধ্রুবকে কি বলেনি ও সেসব? এখন ধ্রুব কিসের এত রাগ অ্যাগ্রেসিভ আচরণ দেখাচ্ছে? অদিতি ভাবতে পারছে না। আর হঠাৎ নিজের ভাবনার এসব দ্বন্দ্বের মাঝে ওর দরজায় ডাক পড়ল। এই অদিতি, খেতে আয়। অদিতি থামলো, চোখের পানি মুছতে মুছতে ভাঙা গলায় বলল, তোমরা খেয়ে নাও, আমি একটু ঘুমাবো। ফাহিমা আর ডাকাডাকি করলেন না। গত দুরাত মেয়েটা একটুও ঘুমায়নি। সারাক্ষণ কেমন অন্যমনস্ক হয়ে থেকেছে। বাড়িতে এতগুলো ঝামেলা হয়ে গেল, এখন একটু বিশ্রাম নেওয়া উচিত। তিনি চলে গেলেন। অদিতি বিছানার উপরে মাথা রেখে শুয়ে পড়ল। বালিশ ভিজে গেল তার চোখের জলে। দুপুর গড়িয়ে বিকেল হতেই অদিতির ফোনটা বেজে উঠল। ও দুহাতে চোখ মুছতে মুছতে উঠে বসলো। ফোন হাতে নিয়ে দেখে তানিয়ার কল। এমন মুহূর্তে তানিয়ার ফোন পেয়ে অদিতি থামলো কিছু সময়ের জন্যে। ও কল রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে তানিয়া অস্থির গলায় বলতে লাগলো, অদিতি, ধ্রুব ভাই অ্যাক্সিডেন্ট করেছে। আমরা এই মুহূর্তে ওনাকে এই হাসপাতালে যাচ্ছি। তুই কি আসবি? অ্যাক্সিডেন্ট? পুরো কথা শুনে থ হয়ে গেল অদিতি। সে ফোনটা আবারও সামনে নিয়ে নাম্বার দেখলো। কয়টা বাজে? 1 ঘন্টা হয়েছে ধ্রুবর সঙ্গে কথা হয়েছে। 1 ঘন্টার মধ্যে অ্যাক্সিডেন্ট? অদিতি হতভম্ব হয়ে বলল, তুমি মজা করছো নাকি? তা নিয়ে আমি মজার মুডে নেই। আমার লাইফে এমনিতে অনেক ঝামেলা চলছে। তানিয়া এবার অধৈর্য হয়ে বলল, তোকে ছবি পাঠাচ্ছি, ভাইয়ের অবস্থা খারাপ। আই ডোন্ট নো কি হবে সামনে। তুই প্লিজ আয়, প্লিজ। অদিতি কেঁপে উঠল। চট করে কম্পিত হাতে ফোন কান থেকে নামিয়ে ছবি দেখল। ছবিতে ধ্রুবর পুরো মুখে রক্তে ভেসে যাচ্ছে। চোখ দুটো নিভু নিভু, কপাল ফেটে গেছে একপাশে। অদিতির বুক আচমকায় ধক করে উঠল। ওর সম্পূর্ণ শরীর যেন ঠান্ডা হয়ে গেল। মুখে হাত চেপে উঠে দাঁড়িয়ে গেল। তানিয়া ততক্ষণে কল কেটে দিয়েছে। অদিতি দাঁড়িয়ে আছে। ওর তখনও স্থির হয়ে ছবি দেখছে। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। বিশ্বাস হচ্ছে না ছবিগুলো ধ্রুবর। আজ ধ্রুবর যদি কিছু হয়ে যায়, অদিতি জীবনেও নিজেকে ক্ষমা করতে পারবে না। সারা জীবন এই অপরাধবোধ বয়ে বেড়াতে হবে। আর তাছাড়া সে নিজেও মরে এর পরেরটুকু আর ভাবে না অদিতি। তাড়াহুড়ো করে ফোন বিছানায় ফেলে ব্যাগ গোছাতে লাগলো। ব্যাগ গোছাতে গোছাতে ফাহিমাকে সজোরে ডাকতে লাগলেন। ফাহিমার ডাক শুনে দৌড়ে অদিতির রুমে এলেন। অদিতি তখন পুরো রুম এলোমেলো করে দৌড়ে দৌড়ে ব্যাগ গুছাচ্ছে। পাগলের মতো লাগছিল তাকে। ফাহিমা পুরো রুমে একবার চোখ বুলিয়ে অবাক হয়ে অদিতির দিকে তাকিয়ে বললেন, কই যাচ্ছিস তুই? অদিতি ব্যাগে এলোমেলোভাবে কাপড় ঢোকাতে ঢোকাতে অস্থির গলায় জবাব দিল, ঢাকায় যাচ্ছি। আজ কেন? তোর না পরশু যাওয়ার কথা? অদিতি থামলো, তবে কিছু না ভেবেই তৎক্ষণাৎ জবাব দিল, আমার ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা ভীষণ খারাপ। আমার যাওয়াটা দরকার। মা, আব্বা কোথায়? আব্বাকে বুঝিয়ে দিও। ফাহিমা বললেন, তোর বাপ তো বাজারে গেছে, আসবে রাতে। কাল যা তাহলে। ফ্রেন্ডই তো শুধু। অদিতি এবার ধীরে পিছনে ফিরে তাকালো ফাহিমার দিকে। টলমলে চোখে ভাঙা গলায় বলল এটুকু, ওর কিছু হলে আমি মরে যাব মা। আমার যাওয়াটা দরকার। ফাহিম ভ্রু কুচকালেন। অদিতির এমন পাগল পাগল অবস্থা দেখে সন্দেহ নিয়ে বললেন, ফ্রেন্ডটা কে শুনি? অদিতি থমকে গেল। কি উত্তর দিবে এখন? ফাহিমার প্রশ্নের জবাব যে ওর কাছে নেই। অদিতি কখনো চোখে চোখ রেখে মিথ্যা বলতে পারে না, তেমনি আজও পারেনি। ও দৃষ্টি লুকাতে লুকাতে জবাব দিল, আমার ক্লোজ ফ্রেন্ড, নাম নাম জান্নাত। আসি মা, আব্বাকে বুঝিয়ে দিও তুমি প্লিজ। আমি পৌঁছে কল করব।
ফাহিমা মেয়ের দিকে তখনও অবাক হয়ে চেয়ে রইলেন। অদিতি দরজা খুলে দৌড়ে বাড়ি থেকে বের হলো। ধ্রুবকে ডাক্তার চেক আপ করে দেখছিল। ধ্রুবর কপাল বেশি ফেটেছে, সেলাই লাগবে। আপাতত ধ্রুবর সেলাই চলছে। রুমের বাইরে ইমন ও ধ্রুব 3 ইডিয়েটের দল অস্থিরভাবে পায়চারি করছিল। পাশেই তানিয়া বসে আছে। তাকে খবর দিয়েছে ইমন যেন ওর মাধ্যমে অদিতিকে টেনে বাড়ি থেকে এখানে আনা যায়। অনেক হয়েছে এদের ঝগড়া বিবাদ। এবার যদি অদিতি ধ্রুবর অসুস্থতা দেখে একটু গলে। পাষাণ মেয়ে, চারানা নেই গায়ে শক্তি, অথচ আস্ত এক ধ্রুবকে নাকি দড়ি দিয়ে ঘোরাচ্ছে। সাহস কম নাই মেয়ের। ইমনের পাশে সৌরভ দাঁড়িয়ে আছে। তিনি হাসপাতালে আসছে পর থেকেই ফোনে কথা বলছেন। এতক্ষণ হাসপাতালে বসে থেকে তার জরুরি কাজগুলো নষ্ট হচ্ছে, কিন্তু ছেলের জন্য সব কাজ ফেলে রেখে এখানে বসে আছেন। যতই ধ্রুব তাকে বাবা না মানুক, তিনি তো ছেলে মানেন। তাই তার পিতৃসত্তা তাকে ছুটে নিয়ে এসেছে হাসপাতালে। সৌরভের দিকে এক পলছে ইমন ধীর পায়ে তানিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। তানিয়া দ্রুত সিনিয়রকে সম্মান দেখিয়ে উঠে দাঁড়ালো। তানিয়ার পাশে দাঁড়িয়ে ইমন নিচু গলায় জিজ্ঞাসা করলো। অদিতিকে ফাহিমা কল অবাক দিয়েছিলে? হয়ে বললেন। তানিয়া সঙ্গে সঙ্গে বলল, জি ভাইয়া, ও আসছে। ফোন করা 3 ঘন্টা পেরিয়ে গেছে, এতক্ষণে এসে পৌঁছে যাওয়ার কথা। ইমন ভ্রুকুচকে ঘড়ি দেখে নিয়ে বলল। এত সময় তো লাগার কথা। ইমনের কথা শেষ হওয়ার আগেই দেখা গেল অদিতি হাঁপাতে হাঁপাতে করিডোরের সামনে এসে দাঁড়িয়েছে। হাতে ছোটখাটো ব্যাগ, চুল এলোমেলো, কোনো রকমে গায়ে ওড়না টেনে বেরিয়ে পড়েছে, বোঝাই যাচ্ছে। ইমন অদিতিকে দেখে খুশি হলেও মুহূর্তে মুখটা গম্ভীর করে ফেলল। মেয়েটাকে ধ্রুব লাই দিয়েই এত সাহস বাড়িয়েছে। ইমন এত লাই দিবে না ধ্রুবর মতো। যত লাই দিবে তত এই চারানার ছোটখাটো মেয়েটা তার বন্ধুর দিল ভেঙে চুরে খান খান করে দিতে থাকবে। অদিতি ইমনদের দেখে থমকে গেল। নিজের অনুভূতি সামলে ধীর পায়ে ওদের সামনে এসে দাঁড়ালো। ইমন অদিতিকে দেখে ভ্রু বাঁকিয়ে বলল, তোমাদের না মান অভিমান চলছে, তো এখানে কি ধ্রুবকে দেখতে এসেছো? অদিতি মাথাটা নামিয়ে ফেলল। চূড়ান্ত অপরাধ বোধ নিয়ে জবাব দিল। সে কেমন আছে এখন? কোন রুমে? অদিতির এত চিন্তা দেখেও ইমন রাগী গলায় বলল। ধ্রুবকে মেরে ফেললেই তো পারো, খামোখা বেচারাকে কষ্ট কেন দিচ্ছ? অদিতি তাকিয়ে রইল ইমনের দিকে, পরপর ব্যাকুল গলায় বলতে লাগলো। সব আমার জন্যেই হয়েছে ভাইয়া। আমি বাড়ি থেকে ইমন অদিতিকে পুরো কথা বলতে না দিয়ে সৌরভের দিকে চেয়ে দ্রুত থামিয়ে দিল। ওকে ওকে, বুঝে গেছি। পাবলিকলি আর আমার বন্ধুর কষ্টের কথা আর বলো না বোন। অদিতি থামলো। ওর চোখ দুটো ফাঁকা, কান্না দমিয়ে রাখার দরুন গলা বারবার ওঠানামা করছে। হয়তো ইমনকে কিছু জিজ্ঞাসা করতে চাইছে, কিন্তু বলতে পারছে না। ইমন সেটা বুঝে অদিতিকে এ যাত্রায় আশ্বস্ত করে বলল, ডোন্ট ওয়ারি, তোমার হয়েও না আচ্ছা, ডোন্ট ওয়ারি, তোমার হয়েও না হওয়া প্রেমিক ধ্রুব ঠিক হয়ে যাবে। সেলাই চলছে, বাকিটা আল্লাহ ভরসা। ডাক্তার রুম থেকে বের হতে ইমন ওদিকে দৌড়ে গেল। অদিতি যাবে কিনা যাবে না ভাবছিল। ওপাশে সৌরভও দাঁড়িয়ে। তাই অদিতি সংকোচ দেখে দূর থেকে অসহায়ের মতো তাকিয়ে রইল ডাক্তারের দিকে। তানিয়া পাশ থেকে সেটা দেখলো। অদিতি ধ্রুবর এই করুণ প্রেম কাহিনী তানিয়াকে আকৃষ্ট করলো। অধীর পায়ে অদিতির পাশে এসে দাঁড়িয়ে ওর কাঁধে আলতো করে হাত রাখলো, বলল, এখানে দাঁড়িয়ে না থেকে শুনে আয় যা। অদিতি ইন্দু হাতে চোখ মুছে ভাঙা গলায় বলল শুধু। আমার জায়গা এইখানেই। তানিয়া অদিতির ভাঙা মন বুঝে ওর কাঁধে হাতটা চেপে ধরে। ভরসা পেয়ে এতদিনের জমিয়ে রাখা কান্নাগুলো যেন ছুটে বেরিয়ে আসতে চাইছে। অদিতি ফাঁকা ঢোক গিলে কান্না আটকে বলল, সব আমার জন্য হয়েছে তানিয়া। আমি তার এই অবস্থার জন্য দায়ী। তার কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনোদিনও মাফ করতে পারবো না, কোনোদিন না। বলে চোখের জল মুছে ফেলল অদিতি। তানিয়া অদিতির সামনে এসে দাঁড়ালো। ওর কান্না ভেজা মলিন মুখ দেখে বড্ড মায়া হলো তার। ও অদিতির গোলগাল সরল মুখটা আগলে ধরে তার চোখে জল মুছে সান্ত্বনা দিয়ে বলল, ঠিক হয়ে যাবে সব, চিন্তা করিস না। একটা কথা, ধ্রুব ভাইকে নিয়ে তোর এত পুড়ছে কেন? তোর তো রিলেশন নেই ওনার সঙ্গে, রাইট? ফিরিয়ে দিয়েছিলি না ধ্রুব ভাইকে? অদিতি তাকিয়ে রইল তানিয়ার দিকে। এর কোনো জবাব যে ওর নিজের কাছেও নেই। তানিয়া সেই চাহনি দেখে হালকা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ অদিতি, তুই নিজেও কষ্ট পাচ্ছিস, বেচারা ধ্রুব ভাইকেও কষ্ট দিচ্ছিস। কেন এসব যাচ্ছিস অদিতি? কিসের জন্য? তুই এক পা এগোলে বাকিটা ভবিষ্যৎ আল্লাহ দেখবেন। কেন নিজেকে এভাবে আটকে রাখিস? অদিতি সরে গেল, অস্থির গলায় বলল। তুমি জানো না আমার পরিস্থিতি, আমি এমন। তানিয়া ওকে থামিয়ে দিয়ে বলল, আমি জানি সব, সঙ্গে এও জানি তুই অযথা বিষয়টাকে জটিল করে তুলেছিস। নিজের উপর ভরসা রাখ। এমন হাজার জটিলতার মধ্যেও মানুষ প্রেম করে বিয়ে করে। আপাতত নিজেকে একটা সুযোগ দে। প্রেম জীবনে বারবার আসে না অদিতি। আর ধ্রুব,
তারময় বেপরোয়া উগ্রময় একটা ছেলে শুধুমাত্র তোর জন্য নিজেকে এতটা বদলে ফেলেছে, এটার মানে তুই বুঝিস? অদিতি তানিয়ার থেকে চোখ সরিয়ে আলগোছে রুমের দিকে তাকালো, যেখানে ধ্রুব নিস্তেজ অবস্থায় শুয়ে আছে। তার মুখে লাগানো অক্সিজেন মাস্ক, হাত পা অব্দি নড়ছে না, কপালে ব্যান্ডেজ, যার উপরে রক্তের ছোপ ছোপ দাগ। অদিতি ওদিকে চেয়ে রইল নির্নিমেষ। তানিয়া অদিতির চাহনি লক্ষ্য করে নিজেও তাকালো ওদিকে। একসময় অদিতি বলে উঠল, আমি তার সাথে শুধু টাইম পাস করতে চাই না তানিয়া। যদি কোনোদিন আমি তাকে কষ্ট দিয়ে বিয়ে করতে না পারি, সেদিন সেদিন কি হবে? আমার ভীষণ ভয় হচ্ছে। তার মন ভেঙে ফেললে আমার সারা জীবন অপরাধ বোধ হবে। তানিয়া অদিতির মতো ওপাশে চেয়ে থাকতে থাকতে জবাব দিল, টাইম সব বলে দিবে। আর তুই এটা চিন্তা কর যে তুই যেন তেন কাউকে ভালোবাসিস না। সে ধ্রুব ইয়ামিন, তোর জন্য সে সমস্ত পৃথিবী উল্টে ফেলতেও পারে, সম্ভব তার জন্য সেটা। অদিতি তাকিয়ে রইল অচেতন ধ্রুবর দিকে। ধ্রুবর ওই ফ্যাকাশে মুখটার অদিতি আজও বড় টানে। এই ছেলেটা প্রেমিক হিসেবে দুর্দান্ত হবে। আর অদিতি সবসময় মনে মনে ধ্রুবর মতোই কাউকে চাইতো, যে ওর জন্য দুনিয়ার সবার সাথে বাজি লড়তে পারে। একদম হঠাৎ করে মনের কোথাও যেন এগিয়ে যাওয়ার একটা আশা দেখতে পেল অদিতি। তারপর হঠাৎ করে ওর মন থেকে সমস্ত ভয় উবে গেল। গ্রামের চাপা স্বভাবের অদিতি উট করে সিদ্ধান্ত নিল, পাশে যে ছেলেটি রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে তার হাতে হাত মিলিয়ে অনেকটা পথ চলবে সে। একটা সুযোগ দিবে নিজের জীবনকে, যা হয়ে যাওয়ার হোক। ধ্রুব নামক ওই ছেলেটাকে ফিরিয়ে দেওয়ার সমস্ত পথ অদিতি হারিয়ে ফেলছে, বরং ওকে আঁকড়ে ধরার পথ খুলে দিচ্ছে একের পর এক। অদিতি অস্থির হয়ে উঠল ওই বখাটে উগ্র ধ্রুবর প্রেমিক সত্য দেখার জন্য। কবে সুস্থ হবে ধ্রুব ইয়ামিন? ধ্রুবর জ্ঞান ফিরেছে, এখন টুকটাক কথাও বলতে পারছে। অদিতি এতক্ষণ ধ্রুবর ওই রুমটার সামনে চাতক পাখির ন্যায় চেয়ে দাঁড়িয়েছিল, জানালার ওপাশে বেডে বিরক্ত ভঙ্গিতে শুয়ে থাকা ওই ছেলেকে এক নজর দেখার জন্যে। এখন এক পা অব্দি নড়েনি জায়গা থেকে। ধ্রুবর জ্ঞান ফিরতেই 3 ইডিয়টসের গ্যাং দৌড়ে ধ্রুবর রুমে ঢুকে পড়েছে। ধ্রুব আর ওদের মধ্যে টুকটাক কথাবার্তা চলছে, যা জানালা দিয়ে দেখতে পাচ্ছে অদিতি। ধ্রুবর কপালে ব্যান্ডেজ, ওর মুখ চোখ ভয়াবহ গম্ভীর। বন্ধুদের কোনো কথার বিপরীতে ধ্রুব শুধু হু হাতে উত্তর দিয়ে যাচ্ছে। অদিতি দীর্ঘশ্বাস ফেলে, এত বড় অ্যাক্সিডেন্ট করেও এই ছেলের মাথা ভর্তি রাগ এখনো থেকে গেছে, নড়চড় হয়নি একটুও। সৌরভ ইয়ামিন ডাক্তারের সাথে কথা বলতে গেছেন। মূলত তিনি সবার আগে ধ্রুবর রুমে ঢুকতে চেয়েছেন, কিন্তু সাহস হয়নি। ছেলে আবার হাসপাতালে ভর্তি, মানুষের সামনে অপমান করে বসলে লজ্জায় মাথাটা কাটা যাবে তার। সৌরভ ইয়ামিন ওপাশে আসতে অদিতি ওড়নার আড়ালে মুখ লুকিয়ে ফেলল। উনি চোখের আড়াল হতেই মুখ থেকে ওড়না সরিয়ে অদিতি ওভাবেই দাঁড়িয়ে রইল। জানালা দিয়ে ধ্রুবকে যতটুকু দেখা যাচ্ছিল সেটুকু দেখে যেন তার তৃষ্ণা নিবারণ হচ্ছিল। ধ্রুব কথা বলার ফাঁকে হঠাৎ করে জানালার বাইরে তাকালো। অদূরে অদিতিকে দেখে ও বিস্ময় নিয়ে আবারও ভালোভাবে তাকালো। ওটা ওটা অদিতি তো? ও এখানে কি করছে? রাজন সেই কখন থেকেই বকবক করছে। ভাই, আমার মনে হচ্ছে এই অ্যাক্সিডেন্ট প্ল্যান মাফিক হয়েছে। আপনি একবার জাস্ট বলেন, আমরা খোঁজ নিয়ে দেখতেছি বাবা। অদিতি এখানে কি করেছে? ধ্রুব হাত উঁচিয়ে রাজনকে থামিয়ে দিয়ে জানালার দিকে চেয়ে ভ্রুকুচকে বলে উঠল। রাজন, সুমন, ইমন ধ্রুবর দেখা দেখি জানালার দিকে তাকালো। অদিতি ওদের তাকানো দেখে চমকে উঠে দ্রুত মুখ লুকিয়ে অন্য পাশে তাকালো। ধ্রুব যেভাবে তাকিয়ে আছে ওর দিকে যে কোনো মুহূর্তে খেয়ে ফেলবে যেন। ইমন চোখ সরালো, ধ্রুবর দিকে ফিরে অত্যন্ত স্বাভাবিক স্বরে বলল, আমি এনেছি। ধ্রুব ভ্রু কুচকে ফেলল। ইমনের ছেলে মানুষিতে চূড়ান্ত বিরক্ত হয়ে পড়ল। ওকে কেন রেখেছিস? জানিস না ওর পরিবারের কথা? তারপর ওটাকে আনলি? ওরা যদি কিছু সন্দেহ করে? ইমন ধ্রুবর এখনো অদিতির প্রতি এত আহ্লাদীপনায় রেগে গেল, চেতে উঠে বলল, করলে করবে, তোর এত চিন্তা কেন? অদিতিকে এনেছি ভালোই ভালোই নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নে। অনেক হয়েছে স্যাক্রিফাইস, ন্যাকামো না করে দুজনে মিশমিশ কর। আমরা বাইরে যাচ্ছি, ওকে পাঠাচ্ছি রুমে। ধ্রুব চোখ উল্টে হতাশ শ্বাস ফেলল। ঘাড় সামান্য কাত করে ইমনের দিকে চেয়ে ফ্যাক্ট বোঝানোর চেষ্টা করলো। এইসব তো সোজা না। ওর পরিবার? ইমন এবার রেগে গেল। ধ্রুবর হতাশ মুখের দিকে যার পণ্যায় অতিষ্ঠ হয়ে বলল, বালের পরিবার আমার কি বেজম্মা নাকি? ওর এক পরিবারের অজুহাত আছে। তোর ফিলিংস, তোর আবেগ, তোর সব কিছুই ওর কাছে কিছু না। ধ্রুব ভ্রু বাঁকিয়ে জানালার দিকে একবার চেয়ে নরম কণ্ঠে বলল, আমি ওকে বুঝি ইমন। ও মুখে বলে না ঠিকই, কিন্তু ওর মনটা আমি চিনি। ইমন ব্যঙ্গ করে খিচিয়ে খিচিয়ে বলল, হ্যাঁ, খুব চিনে ফেলেছ ওর মন। ন্যাকামোটা না এবার দুজনেই বাদ দে। ওকে রুমে পাঠাচ্ছি, কথা বল। অ্যান্ড আজকেই মিটমাট কর সব।
ধ্রুব কিছু বলবে তার আগে ইমন আর ওর কথা শোনার ধৈর্য রাখলো না। বাকিদের নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। অদিতি ওদের রুম থেকে বেরোতে দেখে এগিয়ে গেল। ইমন বাকিদের ইশারা করলো দূরে গিয়ে দাঁড়াতে। অদিতি ইমনের দিকে চেয়ে ব্যাকুল গলায় বলল, সে ঠিক আছে ভাইয়া? কোনো কমপ্লিকেশন আছে এখন আর? ইমন অদিতির ব্যাকুল গলা দেখে মনে মনে না চাইতেও হেসে ফেলল। ধ্রুব ঠিকই বলে, এই মেয়ের মন চেনা যে কারো পক্ষেই সম্ভব। কি সুইট, সরল সোজা একটা মেয়ে, অথচ এর ভাগ্যে জুটে গেছে ধ্রুবর ন্যায় রাগী বদমেজাজি একটা ছেলে। আর যাই বলুক না কেন, এই মেয়ের কপালে দুঃখ আছে সামনে। তবুও দুজনের মধ্যে সম্পর্ক ঠিক করতে মাঝখানে মধ্যম লোক হিসেবে ইমন কাজ করলো। বলল, শোনো অদিতি, আজ ধ্রুবর বন্ধু হয়ে না, বরং তোমার ভাই হিসেবে একটা পরামর্শ দিতে চাইছি। দুজনকে অনেক জ্বালিয়ে খেয়েছো, এবার এসব শেষ করো। ধ্রুব জীবনে কোনো দিন ভালোবাসা পায়নি, একা একা থেকেছে সারা জীবন। কাউকে নিজের অনুভূতি ব্যক্ত করতে আমার ওকে কখনো দেখিনি, কিন্তু তুমি আসার পর ধ্রুব বদলেছে। বলবো না ভালো হয়ে গেছে, তবে আমাদের চোখেও অনেকটা বদলে গেছে। যে ছেলেটা কোনোদিন কাউকে নিজের চাওয়াটুকু খুলে বলেনি, সে তোমার সামনে নিজেকে জাহির করেছে, খোলা বই হিসেবে মেলে দিয়েছে নিজেকে। তো তোমার কি উচিত না এই ছেলেটাকে আগলে রাখা? পরিবারকে দোহাই দিও না, তোমার পরিবারকে আমরা বিয়ের সময় সবাই মানিয়ে নেব। চিল, তোমার বাবার সম্মান সেফ থাকবে, চিন্তা করো না এটা নিয়ে। অদিতি শুনে গেল কথাগুলো। ইমন ওর চিন্তিত মুখটার দিকে চেয়ে সামান্য হাসলো। কাজ কিছুটা হয়ে গেছে। ইমন মুখ আবারও গম্ভীর করে বলল, এখন যাও, ধ্রুবের সঙ্গে কথা বলো, ওর সঙ্গে নিজের ফিলিংস শেয়ার করো। রিপিট, ছেলেটাকে আল্লাহর ওয়াস্তে এবার একটু শান্তি দাও অদিতি। অদিতি পুরো কথাটা শুনে মাথা নামিয়ে ফেলল। ওকে কেন সবাই দোষ দিচ্ছে? অদিতি কি করেছে? সে বলেছে ধ্রুবকে তার পেছনে ছুটতে, বরং কখনো ধ্রুবকে পজিটিভ ইঙ্গিত দেয়নিও। তারপরও সবার সকল কথা মাথা পেতে নিচ্ছেও। কারণ হচ্ছে আজকে যা ঘটেছে ধ্রুবর সঙ্গে, তার কিছুটা দায়ভার অদিতিরও। ও ছোট করে উত্তর দিল। আমি ভেবে দেখছি ভাইয়া। ইমন শুনে দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েটিকে নিয়ে চিন্তার শেষ নেই তার। শেষ মুহূর্তে এই মেয়ে তাদের এক সকল চেষ্টায় ভেস্তে দিতে পারে, বলা যায় না। ইমন বলল, আঙ্কেল এখানে নেই, আমি ওনাকে আধা ঘন্টা আটকে রাখছি, তুমি যাও কথা বলো ওর সঙ্গে। অদিতি মাথাটা হালকা নাড়িয়ে সায় দিল। ইমন ধ্রুবর রুমের দরজা খুলে অদিতির ভেতরে যাওয়ার ইশারা করে। অদিতি রুমের সামনে কম্পিত পায়ে এসে দাঁড়ালো, মাথাটা নামানোর। ধ্রুব তীক্ষ্ণ চোখে বিছানায় শুয়ে অদিতিকে দেখে যাচ্ছে। সরল ওই মুখটা আজ বড্ড বিচলিত, দ্বিধান্বিত। ধ্রুব সেভাবেই বসে থাকলো। ইমন অদিতিকে ভেতরে ঢুকিয়ে ধ্রুবকে পেছন থেকে ইশারায় বলল, অল দ্য বেস্ট। ধ্রুব ইমনের থেকে চোখ সরিয়ে আবারও অদিতির দিকে তাকালো। অদিতি ধীর পায়ে রুমে ঢুকলো। ততক্ষণে ইমন দরজা লাগিয়ে বেরিয়ে গেছে। অদিতি আশেপাশে চেয়ে দেখলো, ভুলেও ধ্রুবর দিকে তাকাচ্ছে না। না হলে আজ ধ্রুবর এহেন করুণ অবস্থা দেখে অদিতি এখানেই কেঁদে ফেলবে। ও আস্তে করে হেঁটে ধ্রুবর পাশে গিয়ে দাঁড়ালো। ধ্রুব কোনো কথা বলল না, বরং দেখতে লাগলো কিভাবে ধীরে ধীরে অদিতি একটু একটু করে ধ্রুবর দিকে এগিয়ে আসছে। অদিতি ধ্রুবর থেকে বেশ দূরে এসে থামলো। ধ্রুবর দিকে এতক্ষণে মাথা তুলেছে। ওর ব্যান্ডেজটা একবার কাতর চোখে দেখলো। ব্যান্ডেজ দেখতে দেখতে তারপর ধীর গলায় প্রশ্ন করলো, ব্যথা আছে এখনো? ধ্রুব ওর আতঙ্ক ভরা ব্যথাতুর মুখের দিকে চেয়ে ঠান্ডা গলায় উত্তর দিল। ভীষণ পেইন হচ্ছে রে। অদিতি সঙ্গে সঙ্গে থমকে গেল। মাথা তুলে ব্যাকুল হয়ে ধ্রুবর দিকে এগিয়ে গেল। অস্থির হয়ে উঠল যেন মুহূর্তে। ডাক্তার ডাকবো? ডাক্তারের নাম কি? কোন ফ্লোরে গেলে পাবো? অদিতির চিন্তা ভাবনাগুলো আজও ধ্রুবকে শান্তি দিচ্ছে ভীষণ। ধ্রুব ওর দিকে চেয়ে হালকা স্বরে বলল, দূরে থেকে দেখলে ব্যথা ফিল করা যায় না অদিতি, তার জন্য কাছে এসে বলা লাগে, আলতো করে মাথায় হাত বুলিয়ে দেওয়া লাগে, অ্যান্ড চোখে চোখে চোখ রেখে কথা বলা লাগে। অদিতি তাকিয়ে রইল, গলা কাঁপছে প্রায়। ও ধ্রুবর কথা মতো আস্তে করে ওর পাশে বিছানায় বসলো। ধ্রুব অদিতির দিকে চেয়ে রইল। অদিতি দোনমনো করছে ভীষণ। ধ্রুব দেখলো ওর হাত কাঁপছে, অনবরত ঘষছে নিজের দুহাত, ঘামছে ভীষণ। ধ্রুব সেটা নজরে রাখলো। স্বাভাবিক গলায় বলল, যা বলার সে বলে ফেলো, আমি শুনবো। অদিতি উত্তর দিল না। অনেকক্ষণ হলো। ধ্রুব চোখ উল্টে এ পর্যায়ে হতাশ শ্বাস ফেলল। সব আশার উপর এই মেয়ে বারবার পানি ফেলে দিচ্ছে। সে চোখ দুটো অদিতির দিকে সরিয়ে অন্য পাশে চেয়ে বিরক্ত ভঙ্গিতে নড়ে চড়ে বলল, বাদ দাও, বলা লাগবে না, ডক্টর ডাকো, আমার পেইন হচ্ছে মাথায়। অদিতি অসহায় চোখে তাকালো ধ্রুবর দিকে। ও তো বলতে চায় যা ধ্রুবকে মুখে শুনতে চায়, কিন্তু জীবনে এসব কথা অদিতি কাউকে বলেনি, না বলতে শুনেছে। কিভাবে তুলে এসব কথা
ও জানে না ধ্রুব সেদিন এই কথাগুলো এত স্পষ্ট সরাসরি কিভাবে বলে ফেলেছিল। ও কেন পারছে না বলতে? ধ্রুব অদিতির বিচলিত এলোমেলো চাহনি দেখে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি নিজে যেদিন চাইবে সেদিনই বলো। কারো প্রেশারে এসে বলা জাস্ট ইউজলেস। আমি কিছু মনে করছি না, তুমি সময় নাও, থাকো নিজের মতো। অদিতি এবার অস্থির হয়ে ব্যাকুল গলায় হঠাৎ করে বলে ফেলল। আমি চাইছি। ধ্রুব ভ্রু কুচকালো, বলল। অদিতি নিচু গলায় উত্তর দিল। আপনি যা চাইছেন। ধ্রুবর এতক্ষণে মনের ভেতর স্বস্তি পেল, যেন মজা নিচ্ছে অদিতির এসব কাজে। তবুও মুখে গম্ভীর রাগী ভাব ধরে রেখে জিজ্ঞাসা করল। অদিতি ভ্রু কুচকে অধৈর্য হয়ে বলল। জানেন না আপনি এতদিন কি চাইছিলেন? ধ্রুব ভ্রু বাঁকিয়ে ঠোঁটে হালকা হাসি রেখে অবুঝের মতো করে বলল। কি চেয়েছি আমি এতদিন? অদিতি এই যাত্রায় বিরক্ত হলো ভীষণ। ইচ্ছে করে ওগুলো করছে ওর সঙ্গেও। চূড়ান্ত বিরক্ত হয়ে বলতে চাইল। কি চেয়েছেন জানেন না আপনি? ধ্রুব মিটিমিটি হেসে ফেলল অদিতির আচরণে। পরপর অদিতি ওর দিকে তাকাতেই মুখটা আবারও গম্ভীর করে বাচ্চাদের মতো মাথা নেড়ে বলল। আই কান্ট নো। তুমি কিসের কথা বলছো? তুমি মুখে বলো কি চেয়েছি আমি। অদিতি এবার চূড়ান্ত বিরক্ত হয়ে উঠল। এমনিতে এসব কথা মুখে বলার মতো না, তার উপর ধ্রুব এভাবে মজা নিচ্ছে। ও মুখটা অন্য পাশে সরিয়ে তেরা গলায় বলল। লাগবে না বলা, বাদ দিন। ধ্রুব এবার সিরিয়াস হলো। অদিতির ঘুরিয়ে রাখা মুখটার দিকে অপলক চেয়ে ডাকলো। অদিতি। অদিতি ওর দিকে তাকালো, চোখগুলো টলমল করছিল ওর। ধ্রুব এবার শান্ত গলায় বলল। আমি সেদিন যা বলেছি আমি সেসব স্পষ্ট গলায় সরাসরি বলেছি, যেন তুমি বুঝতে পারো আমি যা বলেছি সেটা নিয়ে আমি সিরিয়াস। তাই আজ আমিও চাই আমি যাকে নিজের জীবনের সিরিয়াস কথাগুলো বলেছি ও তার জীবনের কথাগুলো সিরিয়াসভাবেই আমাকে বলুক, রাইট? অদিতি ঢোক গিলল, চোখটা নামিয়ে নিয়ে বলল। আমার ভীষণ ভয় হচ্ছে। যদি যদি ধ্রুব থামিয়ে দিয়ে বলল, সমস্ত ঝড় ঝাপটায় আমরা দুজনে একসঙ্গে ফাইট করবো অদিতি, কসম। আই উইল নেভার লিভ ইউ। আই উইল বি দেয়ার ফর আই উইল বি ফর ইউ ফর এভার অ্যান্ড ফর এভার। অদিতি তাকিয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব ভ্রু কুচকে আবারও বলল, তুমি এখন নিজের মনে কথা বলার সাহস পাচ্ছ না। বাকিটা পথ তাহলে আমাদের সহজ কিভাবে হবে অদিতি? অদিতি ঢোক গিলে নিল। ওদের কথা বলার মধ্যেও ডক্টর ভেতরে এলেন। ডক্টরকে দেখে অদিতি দাঁড়িয়ে গেল বেড থেকে। ধ্রুব নড়ে চড়ে বসলো। ডক্টর ধ্রুবর প্রেসক্রিপশন দেখতে দেখতে হেসে হেসে বলল। গার্লফ্রেন্ড নাকি ধ্রুব? ধ্রুব ডক্টরের মজার সঙ্গে তাল মিলিয়ে অদিতির দিকে চেয়ে মিটমিট করে হেসে বলল। সেটারই প্রিপারেশন চলছে আঙ্কেল। ডক্টর অদিতির দিকে চেয়ে দেখলো, লজ্জায় মুখ অন্য পাশে সরিয়ে ফেললো। ডক্টর হাসলো, ধ্রুবর দিকে চেয়ে বলল। নাইস চয়েস, আমার আশীর্বাদ আছে তোমার সঙ্গে, চালিয়ে যাও, সফল একদিন হবেই। বেস্ট অফ লাক। ধ্রুব হেসে উত্তর দিল। থ্যাংক ইউ আঙ্কেল। ডাক্তাররা চলে গেল। অদিতি এবার মুখ খুলল। ধ্রুবর দিকে ভ্রু কুচকে চেয়ে বলল। ডক্টরের সঙ্গে এভাবে কথা কেন বললেন? কি ভাবলেন উনি? ধ্রুব অদিতির হাত টেনে ওকে নিজের পাশটায় বসিয়ে দিয়ে বলল। যা সত্যি তাই বললাম। অদিতি ভ্রু কুচকে বলল। আমি আপনার গার্লফ্রেন্ড? ধ্রুব ভ্রু বাঁকিয়ে বলল। নাও। অদিতি বলল। হয়নি এখনো। ধ্রুব গাছাড়া ভঙ্গিতে অলসভাবে বলল। হতে কতক্ষণ? এই যে এখনই হয়ে যাবে, দেখবে কিভাবে। অদিতি অবাক হয়ে তাকিয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব ওর হাত টেনে নিয়ে ওর হাতের পিঠে আলতো করে চুমু খেলো। চমকে উঠল মেয়েটা। ধ্রুব ওর বড় বড় চোখ দুখানার দিকে চেয়ে নরম স্বরে বলল। ভালোবাসা হয়নি এখনো। অদিতির গা মুচড়ে উঠল, যেন ও টেনে হাত সরিয়ে নিতে চাইল। ধ্রুব ছাড়ল না। হাতের পিঠে আরেকবার গরম নরম চুমু খেয়ে বলল। হয়নি কখনো ভালোবাসা। অদিতি আর এবার হাত সরালো না, লজ্জায় চোখ নামিয়ে ফেলল। ধ্রুব ওর নামিয়ে রাখা চোখের দিকে চেয়ে চেয়ে হাতের পিঠে আরও একটা চুমু খেলো, এবার ভীষণ গভীরভাবে। অদিতির সারা গা যেন ওই এক ছুটে শিওরে উঠল। চোখ মুখ খিচে ফেলেছে ও। ধ্রুব এবার মারাত্মক হাসকি গলায় জিজ্ঞাসা করল। ভালোবাসা এখনো হচ্ছে না? ভালোবাসি ধ্রুব। অদিতি একদম আচমকায় চোখ মুখ কুচকে বলে ফেলল। ধ্রুব অবাক হয়ে মাথা তুলে বিমূঢ় দৃষ্টিতে তাকালো অদিতির দিকে। ওর কানকে যেন বিশ্বাসই হচ্ছে না। ধ্রুব ভ্রু কুচকে বিস্ময় নিয়ে হতবাক গলায় বলল। সরি। অদিতি এবার ধীরে ধীরে চোখ খুলে তাকালো। ওর চোখগুলো টলমলে, দিঘির জলের ন্যায় শান্ত আজ। অদিতি ধ্রুবর হাতটা চেপে ধরে এলোমেলো শ্বাস ফেলতে ফেলতে বলল। ভালোবাসি, ভালোবাসি।
ধ্রুব মনে হচ্ছে অদিতি হয়তো ঘোরের মধ্যে কথাটা বলে ফেলেছে। ও আবার শিওর হতে জিজ্ঞাসা করলো, কাকে? অদিতি ধ্রুবর চোখে চোখ রাখলো, স্পষ্ট গলায় বলল, আপনাকে। ধ্রুবর হাতটা ছেড়ে দিল আচমকা। অদিতি কান্নায় ভেঙে পড়ে বলল, আমি নিজেকে ধরে কেন রাখতে পারলাম না ধ্রুব? কেন আমাকে এতটা পাগল করে দিলেন? ধ্রুবর হা হয়ে থাকা মুখ হঠাৎ করে হাসি দিয়ে ভরে উঠল। ঠোঁটে হাসি রেখেই ও বুকের বাঁ পাশে নিজের হাতটা চেপে চোখ বুজে বেডে হেলান দিয়ে বসে গেল। ওর বুকের ধুকপুকানি বেড়ে গেছে, এলোমেলো হয়ে আছে সর্বস্ব। অদিতি, অদিতি, এটা কি বলে ফেললো? অদিতি এখনো জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। ও পুরোপুরি এলোমেলো হয়ে গেছে আজ। ধ্রুব এক পর্যায়ে ধীরে ধীরে চোখ খুলে তাকালো। চোখ খুলে স্থির চোখে অদিতির এলোমেলো অস্থির আচরণ দেখতে থাকলো। অনেকক্ষণ পর যখন দুজনাই শান্ত হয়ে এলো, ধ্রুবর ক্লান্ত হাত জোড়া আলতো করে অদিতির গাল স্পর্শ করলো। অদিতির চোখ উপচে এবার যেন ঝরঝরিয়ে জল গড়িয়ে পড়ল। ধ্রুব চোখের পানি আঙ্গুল দিয়ে মুছে দিল যত্নে। ওর নরম কোমল গাল আঙ্গুল দিয়ে ছুতে ছুতে বলল, আই এম এ উইনার অর লুজার অদিতি। অদিতি ধ্রুবর গালে ছোঁয়া হাতটা চেপে ধরল শক্ত করে। দু চোখ বুজে কান্নায় ভেঙে পড়ে বলল, জিতে গেছেন আপনি। আপনার কাছে তোফাজ্জল হায়াতের মেয়ে আজ হেরে গেছে ধ্রুব। ধ্রুব চেয়ে রইল অদিতির কান্না ভেজা মুখটার দিকে। চেয়ে থাকতে থাকতে হঠাৎও হেসে ফেলল। ঠোঁটের তৃপ্তির হাসি ঝুলিয়ে আয়েসে দেখতে দেখতে আবারও অদিতির দিকে তাকালো। ওর কান্নাও আজ কয়টা মধুর লাগছে ওর কাছে। অদিতিকে দেখতে দেখতে একটা সময় ধ্রুব কিছুটা দোনমনো করে হঠাৎ বলে উঠল, ক্যান আই হ্যাভ মাই ফার্স্ট উইনার? হ্যাঁ অদিতি। অদিতি চোখ খুলে তাকালো। ওর ভয় হচ্ছিল, কিন্তু ধ্রুবর এত কষ্টের বিপরীতে ওর এই চাওয়াটুকু ফেরাতে পারল না কেন যেন। অদিতি চোখ নামিয়ে নিল, হালকা করে মাথা নেড়ে সায় দিয়ে দিল। ধ্রুব এরপর আর এক সেকেন্ডও দেরি করল না। অদিতির হাতটা টেনে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে ওর পিঠ আঁকড়ে ধরল। অদিতির কাঁধে মুখ গুজে লম্বা একটা শ্বাস টানল। অদিতির সারা গা তখন জমে আছে। কাঁধে ধ্রুবর ছোঁয়া শরীরে মিশে আছে তার সঙ্গে। এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া অদিতির গায়ে ফুল হয়ে ঝরে পড়ল। অদিতি নাক টেনে ধ্রুবর পিঠ আঁকড়ে ধরল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।